তুর্য ড্রাইভিং সিটে বসতেই দাঁতে দাঁত চেপে কিরমির করে উঠল মিথিলা। সে জানতো অর্ণব ড্রাইভিং করবে, কেননা ড্রাইভার সাজ্জাদ রেজার সাথে কোথাও গিয়েছে। এই জন্যই তো সবার আগে এসে সামনের সিট দখল করে বসেছে। সবটাই অর্ণর কাছাকাছি থাকার প্রচেষ্টা। কতটা কাঠখড় পুড়িয়ে মাকে দিয়ে অর্ণকে শপিংয়ে যেতে রাজি করেছে। যেখানে তুর্যকে সহ্য করতে পারেন না সেখানে সেই তুর্যর সাথে যেতে হচ্ছে। অর্ণ ইচ্ছে করেই তাকে ইগনোর করে পেছনে গিয়েছে। মিথিলা রাগী চোখে তাকালো গাড়ির মিররে অর্ণকে বিন্দুর পাশে বসতে দেখে যেন আগুনে ঘি পারল। সে নিজ স্থানে বসে ফুসফুস করতে লাগলো। পাশ থেকে সবটাই খেয়াল করল তুর্য। তার কষ্ট লাগলো, তবে মুখে কিছুই বলল না, শুধু তাচ্ছিল্য করে হাসল। অর্ণ পাশে বসতেই বিন্দু আর্স্ট হয়ে চেপে বসে রুহির দিকে। লোকটার থেকে যতই পালানোর চেষ্টা করে সে যেন ততই তার নিকটে চলে আসছে। বিন্দুর মাথাটা অর্ণর বলিষ্ঠ বাহু বরাবর, গা ছুঁয়ে যাবে যাবে ভাব। বিন্দু সতর্ক হয়ে নিজেকে আরও গুটিয়ে নিতে চাইল। অর্ণ সিটে গা এলিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে ফোন স্কেল করছে, যেন সে ছাড়া অন্য কারো অস্তিত্বই নেই এখানে। হঠাৎ গাড়ির খাকুনিতে বিন্দু ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ল অর্ণর বুকের উপরে। সহসাই ফোন থেকে দৃষ্টি সরিয়ে অর্ণ চাইল মেয়েটির ভরকে যাওয়া মুখশ্রীতে। আকস্মিক এমন কাণ্ডে চমকে উঠল মেয়েটি। তড়িঘড়ি করে ছিটকে সরে গিয়ে কাচুমাচু করে রুহির গা ঘেঁষে বসল। গাড়ি থামে বড় একটা শপিং মলের সম্মুখে। রুহি নামতেই বিন্দু ছটপট করে নেমে পড়ল। এতক্ষণে বেচারি একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারল। অভি আর তুর্য দুজন কথা বলতে বলতেই সামনে এগিয়ে যাচ্ছে। রুহি আর বিন্দু মধ্যেখানে ওদের অনুসরণ করে হাঁটছে। অর্ণ পিছনে আছে ফোন কানে, হয়তো কথা বলছে কারো সাথে। মিথিলা অর্ণর পাশাপাশি হাঁটছে। লিফট দিয়ে ওপরে উঠতে হবে, এটাতে চড়তে বিন্দুর বড্ড ভয় লাগে। একবার উঠেছিল তখন মীরা সাপোর্ট করছে, হাত ধরে তুলে নিয়েছিলেন সঙ্গে করে। লিফটের কাছে আসতেই বিন্দু থমকে দাঁড়িয়ে পড়ল। রুহি জানে বিন্দু ভয় পায়। সে যেই না হাত বাড়িয়ে দিবে তার আগেই একটি শক্তপোক্ত হাত আঁকড়ে ধরে বিন্দুর নাজুক হাতখানা টেনে উঠিয়ে দিল লিফটে। বিস্ময়ে চক্ষুদয় বড় বড় হয়ে এলো মেয়েটির। চিবুক উঁচিয়ে চাইল হাতের মালিকের পানে। অর্ণর মুখখানা অত্যন্ত গম্ভীর, এক হাতে ফোন কানে চেপে কথা বলছে, অন্য হাতের মুঠোয় বিন্দুর হাত, দৃষ্টি তার বিপরীতে কোথাও। অর্ণর হাতের মুঠোয় বিন্দুর নাজুক হাতখানা। অর্ণর পুরুষালী হাতের তালুর মধ্যে বিন্দুর হাতটা নেহাতি বিড়াল ছানার ন্যায়। ডাগর ডাগর আখি পল্লব ঘন ঘন ঝাপটায় মেয়েটি। বেচারির মুখটা দেখার মতো হলো। পৃথিবীতে এত লোক থাকতে সে কেন কেন অস্বস্তিতে বিন্দু নিজের হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করলে অর্ণ ঘাড় ঘুরিয়ে শান্ত গম্ভীর দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। সে গম্ভীর গলায় বলে, ডিস্টার্ব করছো কেন? শান্ত হয়ে দাঁড়াতে পারো না? চোখ কুঁচকে যায় বিন্দুর। ডিস্টার্ব সে করছে? হনুমান মুখ নিজে ডিস্টার্ব করে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে। আবার তুমি তুমি ও বলা হচ্ছে। ততক্ষণে লিফট থেকে নেমে হাত ছেড়ে দিয়েছে অর্ণ। এতেই যেন স্বস্তি ফিরে পেল মেয়েটি। ওরা সবাই একটা দোকানে ঢুকল। রুহি ড্রেস চয়েস করছে, বিন্দু বিপরীত দোকানে দাঁড়িয়ে কাচের গ্লাসের মধ্যে সাজিয়ে রাখা কিছু কানের দুল দেখছে। সাদা কালো পাথরের এক জোড়া ছোট্ট ঝুমকা দেখিয়ে বিন্দু দোকানিকে বলল, এই কানের দুল জোড়া একটু বের করে দেখান তো ভায়া। দোকানি একজোড়া কানের দুল বের করে বিন্দু হাতে দিল। বেশ সুন্দর দুল জোড়া। বিন্দু জিজ্ঞেস করল, এটার দাম কত টাকা? ম্যাম, এটার প্রাইস হচ্ছে মায় 1550 টাকা। দাম শুনে চক্ষু চড়কাচ বিন্দুর। সামান্য একজোড়া কানের দুলের দাম 1550 টাকা? তাও আবার পাথরের দুল? সেটাও নাকি আবার মায়? বিন্দু বড় বড় চোখে তাকিয়ে বলল, হিহ, সামান্য একটা পাথরের দুলের দাম 1550 টাকা? সেটাকে আপনি মাত্র বলছেন আবার? আপনি কি আমার সাথে মজা করছেন? দোকানদার ছেলেটি খুবই ভদ্র বিনয়ের সঙ্গে বলে ওঠে, এটা কুন্দন পাথরের তৈরি দুল ম্যাম। এসব ইয়ারিংসের দাম একটু বেশি হয়। এটা আমরাও কিনে আনি ম্যাম, আমরা তো আর তৈরি করি না। মুখটা চুপসে গেল বিন্দুর। সর্বমোট তার কাছে টাকা আছে মাত্র 3000-এর মতো। 1500 টাকা দিয়ে যদি একজোড়া কানের দুলি কিনতে হয়, বাকি টুকটাক কি দিয়ে কিনবে? যদিও আসার সময় মীরা টাকা নিয়ে সেধেছে, সে আনে নাই। বিন্দুর বড্ড অকওয়ার্ড ফিল হয় হাত পেতে টাকা চাইতে। আর কতই বা নিবে সে? তাছাড়া সাজ্জাদ রেজা প্রয়োজন মতো কেনাকাটা করার জন্য কার্ড দিয়ে দিয়েছে। এই টাকাগুলো তার টিফিনের জমানো টাকা। বিন্দু কানের দুলজোড়া রেখে দিল। একজোড়া ছোট্ট নীল পাথরের টপ দেখিয়ে বলল, এই দুলজোড়া একটু দেখি তো।
দোকানদার ছেলেটি একটু কেমন করে তাকিয়ে টপ জোড়া দিল। খুবই ছোট্ট একজোড়া দুল, পরলে একদম কানের লতিতে লেপ্টে থাকবে। ভীষণ ভালো লাগলো বিন্দুর। সে জিজ্ঞেস করল, এটার দাম কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 10,700 টাকা। দাম শুনতাই হোঁচট খেল মেয়েটি। বিন্দুর হাত ফসকে পড়তে পড়তেই ইন্নালিল্লাহ থেকে বেঁচে গেল দুলজোড়া। বিন্দুর আগে চোখে তাকিয়ে বলল, ফাজলামি পেয়েছেন? হ্যাঁ, বোকা পেয়েছেন আমাকে। 20 টাকার দুলের দাম 10,700 টাকা হয় কি করে? এটা কি সোনা দিয়ে ধুয়ে এনেছেন যে এত দাম? দোকানি ভড়কে গেলেও বিন্দুর কথায় ছেলেটি অবাক হলো না মতেও। এরকমের বহু কাস্টমার আসে যারা পণ্য না চিনেই দরাদরি করে। তাদের কাজই ভদ্রতার সহকারে কাস্টমার হ্যান্ডেল করা। লোকটা ভদ্রতার সহিত বলে, ম্যাম, এটা ডায়মন্ডের ইয়াররিংস। ডায়মন্ড? চক্ষু যুগল বড় বড় হয়ে এলো বিন্দুর। সঙ্গে সঙ্গেই শহীদ সলমতে টপ জোড়া দোকানিদের হাতে দিয়ে দিল মেয়েটা। ডায়মন্ড? আর সে বড্ড বেমানান আর হাস্যকর না? বিন্দু টপ জোড়া ফিরিয়ে দিতে দিতে বলল, আশ্চর্য, টপের মধ্যে আবার ডায়মন্ড ঢুকাতে কে বলেছে? আচ্ছা, এগুলোর মধ্যে কম দামি কোনো কানের দুল নাই? নো ম্যাম, সরি, এখানে 1000 টাকার নিচে কোনো দুল নেই। আপনি মেবি খেয়াল করেননি, এটা ব্র্যান্ড শপ। বিন্দু বিরক্ত হলো, বড্ড বড়লোকদের নিয়ে এই এক জ্বালা, এরা ব্র্যান্ড ফ্রান্ড ছাড়া কিছুই বোঝে না। বিন্দু দোকানিকে সরি বলে কেটে পড়ল। তার আর শপিং হবে না ডের বুঝতে পারছে সে। রুহি ওকে খুঁজতে খুঁজতে এসে বলল, তুই এখানে কি করছিস? ওদিক আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। তোর হয়েছে? এখানে যে দুল কেনার জন্য দরাদরি করছিল কথাটা চেপে গেল বিন্দু। সে জানে রুহি শুনলে এখনই কিনে দেবে, তাই আর বলল না সেটা। রুহি কি যেন ভেবে বলে উঠল, কিছু পছন্দ হয়েছে এখানে। কোনটা নিতে চাস বল আমাকে। আরে এমনিতেই দেখতে এসেছিলাম, তেমন কিছু না। বিন্দুর কথার পিছতে রুহি বলে, আচ্ছা তাহলে এদিকে আয়, আমি কিছু ড্রেস সিলেক্ট করেছি দেখবি। বিন্দু মাথা নেড়ে রুহির সঙ্গে চলল। ট্রায়াল রুম থেকে বেরিয়েছে মিথিলা, তার ধবধবে ফর্সা দেহে একটা ওয়েস্টার্ন ড্রেস, যেটা হাঁটুর ওপরে পুরো পিঠ উন্মুক্ত, গলাটা অনেক বড়, বুকের বক্ষবিভাজে খাজ স্পষ্ট। সে হাস্যোজ্জ্বল মুখশ্রীতে গিয়ে দাঁড়ালো অর্ণর সামনে, গদগদ কণ্ঠে বলল, লুক অ্যাট মি অর্ণ, দেখতো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে। সোফার উপরে পায়ের ওপর পা তুলে বসে ফোন স্কেল করছে অর্ণ। সে মিথিলার কণ্ঠস্বর শুনে তাকালো না পর্যন্ত তার দিকে। ফোন ঘাঁটতে ঘাঁটতে গম্ভীর গলায় সুথাল, তোর পছন্দ হলে নিয়ে নে। ড্রেসটা খুবই এক্সক্লুসিভ, না দেখলে বুঝবে কিভাবে? একবার দেখে বলো না ড্রেসটাতে আমাকে মানিয়েছে কিনা। বিরক্ত করিস না, যা যা লাগে ছটপট নিয়ে নে, আমার সময় নেই। ড্রেসটিতে এত হট লাগতেছে মিথিলাকে, অথচ অর্ণ এক পলক তাকিয়ে দেখলই না। এতে বেশ অসন্তুষ্ট মিথিলা। মেয়েটি রাগে খুবই গুজগজ করতে করতে চলে গেল। শপিং মলে বসে অর্ণকে রাগানোর রিস্ক নিল না। রুহি বিন্দুর জন্য 4টে 3 পিস চুড়িদার নিল সঙ্গে। যদিও বিন্দু নিতে বারণ করছে, রুহি কি কথা শোনার পাত্রী। সে নিজের ও কিছু টপস টি শার্ট কিনল। বিন্দু নিজের টাকা দিয়ে কিছু চুলের কাটা কাজল সহ টুকটাক কিনল। তবে এত কিছুর মধ্যেও রুহির হাত একবারের জন্য ছাড়েনি সে। লিফট থেকে শুরু করে গাড়িতেও রুহির হাত ধরেছিল। সে অর্ণকে আর দ্বিতীয়বার সুযোগ দিবে না লিমিট ক্রসিং করার। মিথিলার মুখখানা দেখার মতো ছিল। বেচারি কত কিছুই না প্ল্যান করে আসলো, আর শেষে কি হলো? এক মুহূর্তের জন্য পেল না অর্ণকে। ছেলেটা সম্পূর্ণ ইগনোর করলো তাকে। এই যে বাড়িতে আসার পথেও অর্ণ গাড়ি ড্রাইভ করেছে, পাশে ছিল অভি। আর সে যাকে চায়নি সে এসে বসেছে তার পাশে। যদিও তুর্য না তাকে বিরক্ত করেছে, আর না তার দিকে তাকিয়েছে। মিথিলার সেটা নিয়ে মাথা ব্যথাও নেই। সে তো ব্যস্ত নতুন প্ল্যান নিয়ে। একটা প্ল্যান বিফল হয়েছে তো কি হয়েছে, আবার নতুন করে করবে। দিনের আকাশের নিভু নিভু সূর্যটা পশ্চিমা আকাশে ডুবে গেছে বহু আগেই। ড্রয়িং রুমের সোফায় পা উঠিয়ে আসন পেতে বসে নুডলস খেতে খেতে খুবই মনোযোগ দিয়ে টিভি দেখছে বিন্দু। তার ধ্যান জ্ঞান সব টিভির রঙিন স্ক্রিনে। যেখানে একটি রোমান্টিক হিন্দি মুভি চলছে, স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ছেলে একটি মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটে ডিপলি চুমু খাচ্ছে। এমন আপত্তিকর সিন দেখে বিন্দুর গালদয় লজ্জায় লাল টুকটুকে হয়ে উঠল। তবুও সে তার নেত্র পল্লব সরালো তো নাই, বরং রসগোল্লা নেয় বড় বড় করে তাকিয়ে রইল টিভি স্ক্রিনে। যদি হয় একা এইরকম রোমান্টিক মুহূর্ত দেখতে কার না ভালো লাগে। পাশে যে কেউ এসে বসেছে, মেয়েটি টেরিটুকুও পেল না।
প্রচণ্ড মাথা ব্যথা করছে অর্ণর। সে সোফায় গায়ে লিড দিয়ে চোখ বন্ধ করে কপালে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা সাইন করতে করতে ভারী গলায় সুথাল, এক কাপ কফি করে নিয়ে আয় তো চড়ুই পাখি। আকস্মিক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতাই চমকে উঠল বিন্দু। অর্ণর কথাটা ও তো খেয়াল হলো না। অর্ণকে দেখেই লাফিয়ে উঠে দাঁড়ালো বিন্দু। টিভি স্ক্রিনে তখনও চলছে প্রেমিক যুগলের রোমাঞ্চকর দৃশ্য। তৎক্ষণাৎ খুঁজলেও রিমোটের হদিস পেল না। মরাটা কোথায় রেখেছে কে জানে। অপ্রস্তুত হয়ে পড়ে বিন্দু তড়িঘড়ি ছুট লাগালো সিঁড়ি বেয়ে উপরে। ইস কি লজ্জা, এই লোকটাকে এখনই আসতে হলো। কি ভাবছেন লোকটা? নিশ্চয়ই খারাপ মেয়ে ভাবছে তাকে। মেয়েটির ছুটে যাওয়ার দরুন তার লম্বা মোটা বেনিটা আঁকা বাঁকা করে দুলছে। অর্ণব হৃদয় কুঞ্চিত করে তাকিয়ে আছে বিন্দুর প্রস্থান পানে। তার মুখবিবর শান্ত গম্ভীর অথচ দৃষ্টি তীক্ষ্ণ। মেয়েটিকে যদি এই মুহূর্তে মাথায় তুলে একটা আছাড় মারলে কি পাপ হবে। অর্ণর হাতের নাগালে পেয়ে বোধহয় মেরাই দিত। সারাদিনে দৌড়ঝাঁপ করে ক্লান্ত সে, হঠাৎ করে আবার মাথাটাও বেশ ধরেছে। মেয়েটির এমন অবাধ্য হওয়া পেন বাড়ল বই কমল না। হঠাৎ কর্ণে অশ্লীল শব্দ পেলে বিন্দুর গমনপথ থেকে ঘাড় ঘুরিয়ে তাকায় সামনে। টিভি স্ক্রিনে চলছে আপত্তিকর মুহূর্ত। চোখ কুচকে এলো অর্ণর, কপাল টানটান হলো। সে বিন্দুর আধ খাওয়া নুডলসের বাটি হাতে উঠিয়ে নিল, কাটা চামচের ডগায় নুডলস তুলে মুখে নিয়ে টিভি দেখতে দেখতে বিড়বিড় করে আওড়ালো, ইডিয়ট! আমি কি দেখছি ভাইজান? আপনি নুডলস খাচ্ছেন? আকস্মিক ঝুমার উচ্চস্বরে থতমত খেল অর্ণ। অপ্রস্তুত হলো খানিকটা, তবুও হাত থেকে নুডলসের বাটির রাখল না। খেতে খেতেই গম্ভীর গলায় সুথাল, আজকাল চোখে একটু বেশি দেখা ধরেছিস ঝুমা। মুখটা অফ করে কফি দিয়ে যা রুমে। অর্ণ নিজের কথার সমাপ্তি ঘটিয়ে গটগট করে চলল নিজের রুমের উদ্দেশ্যে। বেচারি ঝুমা তখনও কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে। সে কখনো অর্ণকে নুডলস খেতে দেখেছে কিনা মনে পড়ছে না, অপছন্দের খাবার কিনা। এছাড়াও আশ্চর্যের বিষয় হলো মিনিট খানেক আগে এখানে বিন্দুকে এই বাটিতে নুডলস খেতে দেখেছে। কিছুই বুঝে উঠতে পারছে না ঝুমা, অর্ণ কি বিন্দুর এত খাবার খেল? ধ্যাত, সে এসব কি ভাবছে? এটা কি আদৌ সম্ভব? মেয়েটি বেকুবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন বোকার মতো মাথা চুলকালো। বিন্দুর রুমে যেতে ধরেও গেল না, নিজের রুমে ঢুকল। কিছুক্ষণ উপন্যাসের বই নাড়াচাড়া করল। আগামী সপ্তাহে এক্সাম, অথচ পড়তেই মনে চায় না। দিন ধরে মনটা দাদির জন্য কাঁদে। ফোনে কথা বলেও যেন শান্তি পাচ্ছে না। হঠাৎ বিন্দুর দৃষ্টি পড়ল ড্রেসিং টেবিলের উপরে। এগিয়ে গেল মেয়েটি। একটা শপিং ব্যাগ দেখে একটু অবাক হলো, কেননা শপিং ব্যাগের উপর যে লোগো ডিজাইন এই দোকান থেকে সে কিছুই কিনেনি। তাছাড়া বিকালে যে শপিং করে এনেছে সেগুলো সব ওয়ার্ড্রোবে রাখা। বিন্দু কৌতূহল হয়ে শপিং ওপেন করলো। শপিং ব্যাগের ভেতরে আরো ছোট ছোট প্যাকেট, 2-3টা দাড়ি। বিন্দু এবার আর নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারে না। সে ব্যস্ত হাতে পিন আপ করা প্যাকেটগুলো ছিঁড়তে শুরু করলো। ভেতর থেকে যা বেরিয়ে এলো এতে বিন্দুর চোখ অবাক লোচনে কপালে উঠল। বিকেলে শপে যেই সাদা কালো পাথরের দুল জোড়া দেখেছিল সেই জোড়া চিনতে এক বিন্দুও ভুল হলো না মেয়েটির। ডায়মন্ডের সেই দুলসহ সেই স্টলে তখন যতগুলো কানের দুল দেখেছিল সবগুলো এখানে বিদ্যমান। মুখা হয়ে গেল বিন্দু বিস্ময়, নেত্রমণি বেরিয়ে আসার অতিক্রম। হতবাক হয়ে কেবল তাকিয়েই রইল সে। তার চোখে মুখে কেবল আর প্রশ্ন প্রশ্ন। কে এসেছে এ ঘরে? কে রেখে গেল এগুলো? ফুল খাবে আয়। কতক্ষণ ধরে মীরা মা তোকে ডাকছে, কানে শুনছিস? এমা, এতগুলা ইয়াররিংস কোথা থেকে এলো? ফুল। বিন্দুকে ডাকতে ডাকতেই রুমে আসলো রুহি। বিন্দুর কাছে আসতেই তার চোখ ছানাবড়া। এত দুল! মেয়েটির হাত আপনা আপনিই চলে গেল মুখে। রুহি অবাক হয়ে বলে, ও মাই গড, এগুলো কি ফুল? কোথায় পেলি? বিন্দু নিজের হতভম্ব মুখশ্রীতে বলে, জানি না, কে যেন আমার অজান্তেই এগুলো ঘরে রেখে গেছে। ঘরে? ঘরে কেউ কিভাবে দিয়ে যাবে? তোর কোথাও ভুল হচ্ছে না তো? ফুল শপিং মলের ভিতরেই হয়তো কারোর সাথে এক্সচেঞ্জ করে এসেছিস। রুহির কথার সঙ্গে সঙ্গেই বিন্দু দৃঢ়ভাবে বলে ওঠে, অসম্ভব! এটা কিভাবে হবে? শপিং ব্যাগগুলো ছিল তোর ভাইয়ের হাতে। তুই আর আমি তো খালি হাতে একসঙ্গে আসলাম। কারো জিনিস ভুলে কি করে আসবে? অবাক হওয়ার বিষয়ে কি জানিস? এই যে দুজোড়া দেখছিস না, এটা আমি বিকালে দেখে দরাদরিও করে এসেছিলাম। তোর মনে নেই তখন একটা দোকানে ডাকতে গেলি তখন? রুহি গভীর ভাবনায় পড়ে গেল। বিন্দু ঠিকই বলেছে, শপিং ব্যাগ ছিল অর্ণর হাতে, এক্সচেঞ্জ হবার প্রশ্নই আসে না।
কিন্তু কথা হচ্ছে এগুলো রুম পর্যন্ত তো আর হেঁটে হেঁটে আসেনি। কেউ নিশ্চয়ই রেখে গেছে। কিন্তু কে রেখে গেল? কিন্তু এগুলো কে রাখবে? ফুল বাহির থেকে কেউ রুম পর্যন্ত আসা তো ইম্পসিবল। বাড়ির ভেতরেও তো এমন কেউ নেই তাহলে। বুঝতে পারছি না আমিও। এত টাকার গহনাকে পাঠালো। বিন্দুর কথা শুনে রুহি কিছুটা চিন্তিত গলায় বলল, এগুলো এখন কি করবি? ফুল রেখে দিবি? অসম্ভব। চিনি না, জানি নাকে নাকে দিয়ে গেছে। কালকেই আমরা সেই দোকানে গিয়ে খোঁজ নিয়ে আসব। সেখানে গেলে নিশ্চয়ই কোনো না কোনো প্রুফ পাব। আপাতত এগুলো এখানে থাক। সময় বহমান। প্রবাদে আছে, নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে ফাইনালি বিন্দুর পরীক্ষার দিন চলে এলো। সকাল 8টা, নাস্তা করে কাগজপত্র গোছগাছ করে একদম রেডি হয়ে মীরার দরজার সম্মুখে এসে দাঁড়ালো বিন্দু। করাঘাত করল কপাটে। ভেতর থেকে মীরার অনুমতি শোনা মাত্রই ভেতরে প্রবেশ করল বিন্দু। মীরা মেয়েকে দেখে হাসল, বলল, একেবারে রেডি হয়ে ফেলেছ, ভালো করছো, প্রথম দিন আগে গেলেই ভালো। বিন্দু মৃদু গলায় বলল, আপনার ফোনটা একটু দিবেন। মীরা চট করেই বুঝে গেল বিন্দু কেন ফোন চাইছে। সে বেড সাইড টেবিল থেকে ফোন এনে দিতেই বিন্দু মীরার বেলকনিতে যেতে যেতে কাউকে ফোন করল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বিন্দু সালাম ঠুকল। ওপাশ থেকে জবাব দিতেই বিন্দু বলে, কেমন আছেন কাকা? ওপাশ থেকে শোনা গেল ফারুকের কণ্ঠ, ভালোই আছি মা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার পরীক্ষা শুরু হয়েছে, আমার জন্য দোয়া করবেন। তোর জন্য সবসময় দোয়া করি রে মা, জীবনে অনেক বড় হ। ঠান্ডা মাথায় লিখবি, তাড়াহুড়ো করবি না একদম। চাচার কথা শুনে বিন্দু মৃদু গলায় বলল, মনে থাকবে কাকা। কাকিকেও বললেন, দাদি কই তার কাছে একটু দিন। কিছু সেকেন্ডের মধ্যেই রোকেয়া বেগম ফোন ধরলেন। বিন্দু রিনিনে গলায় বলে, কেমন আছো দাদি? শরীরটা এখন কেমন লাগছে? বেশ কিছুদিন ধরে অসুস্থ রোকেয়া বেগম। বিন্দুর মনটা তার জন্য ছটফট ছটফট করে। সব ফেলে ছুটে যেতে ইচ্ছে করে দাদির কাছে। পরীক্ষার জন্যই আটকে গেছে। বৃদ্ধা রোকেয়া বেগম বলে, এখন ভালোই আছি মনি, তোর শরীর ভালো তো? হ্যাঁ, আজকে আমার পরীক্ষা দাদি, তুমি আমার জন্য দোয়া করো। পরীক্ষাটা শেষ হলেই তোমার কাছে চলে আসব। তৎক্ষণাৎ বৃদ্ধা কণ্ঠে হাসির আওয়াজ শোনা গেল। রোকেয়া বেগম বলল, আচ্ছা আচ্ছা, আসবি। মন দিয়ে লিখবি। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। দাদি নাতি কথার মাঝেই সাজজাদ রেজা তারা দিলেন। মীরা দুই মেয়ের কপালে চুমু খেয়ে আদর করে অনেক উপদেশ দিলেন। সাজজাদ রেজা নিজেই এলেন, দুই মেয়ের নিজস্ব সিট খুঁজে দিলেন। বিন্দু আর রুহির সিট পাশাপাশিই রয়েছে। ভদ্রলোক বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলল, একদম ভয় পাবেন না আম্মু, যতটুকু পারেন সুন্দর করে ঠান্ডা মাথায় লিখবেন, ঠিক আছে? বিন্দুর বুকটা যেন বড় হয়ে গেছে সাজজাদ রেজার কথা শুনে। সে মনে মনে বড্ড নার্ভাস। এই যে বাবার মতো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বেশ ভালো লাগে তার। সাজজাদ রেজার এই ভালোবাসায় বড্ড শান্তি শান্তি লাগে বিন্দুর বুকে। বিন্দু দম নিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। দুপুর এক অদ্ভুত সময়। সকাল চলে যায় ব্যস্ততার চাপে, সন্ধ্যা আসে আবেগের ছায়া টেনে, কিন্তু দুপুর, সে যেন এক নিঃশব্দ প্রেমিক, যাকে কেউ খেয়াল করে না, অথচ সে ঠিক এসে পড়ে জানালার রোদের ভেতর দিয়ে। গরম ভাতের ধোয়া, ঝিম ধরা চোখ, আর দূরে কারো রেডিওতে বাজতে থাকা পুরনো কোনো গান, সব মিলিয়ে দুপুর যেন এক অলস কবিতা। কখনো সে নিয়ে আসে বিরক্তি, কখনো তীব্র ঘুম, আবার কখনো নিঃসঙ্গতা। কিন্তু আজ যদি ভালো করে শোনা যায়, তবে দুপুর আসলে বলে, বাকি দিনের গল্প তো এখনো বাকি। পরীক্ষা শেষ করে হলরুম হতে কেবল বেরিয়েছে মেহেদি, ক্লান্ত তার দেহ মন দুটোই। সে অনেক ভেবেছে, দেখেছে, নিজের অনুভূতির থেকে পালিয়ে অনেক দূরে। ফলাফল কি হলো? সে কি আদৌ পালাতে পেরেছে? উহু, বরং বিন্দুর প্রতি আরো মরিয়া হয়ে উঠেছে। অসহ্য এক যন্ত্রণার কাটিয়েছে এতদিন। সব শেষে বুঝেছে বিন্দু ছাড়া সে ভালো নেই, থাকবেও না। ছেলেটির ভেতর এবার উদিত হয়েছে এক অদম্য জেদ। সে কেন অন্যর কথা মতো বিন্দুকে ছেড়ে দিবে? সে আর পালাবে না, বরং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। একজন মেয়েকে দুজন ভালোবাসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। সে নিজের পথ বদলাবে না। দূর থেকে বিন্দু, রুহি আর বৃষ্টিকে আসতে দেখে নড়েচড়ে দাঁড়ালো মেহেদি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিন্দুর দিকে। মেয়েটি খেমে নেমে একাকার। মায়াবী মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শুধু শুধু নিজে যে কষ্ট কেন দিবে সে? ওরা কাছে আসতেই মেহেদি বলে,
ফার্স্ট এক্সাম কেমন হলো? ঝাঁকানাকা তর। বৃষ্টির কথা শুনে মেহেদি মেয়েটির মাথায় গাড্ডা দিয়ে বলল, তোর কাছে কে জানতে চেয়েছে পেতনি? আমি তো রুহির ফুলকে জিজ্ঞেস করেছি। কথাটা সে বিন্দুর দিকে তাকিয়েই বলেছে। বিন্দু হৃদয় জোড়া কুঞ্চিত করে একত্রে করে ফেলে। মেহেদির প্রশ্নে তার চোখে চোখ রাখে সে। মুখটা শুকনো, তবুও সেই চিরচেনা অভিমানী ভঙ্গিতে সে প্রশ্নটা ছুড়ে দেয়। আপনাকে আমি চিনি না, আপনি কি আমাকে চিনেন? মেহেদি হালকা হাসে, ঠোঁটের কোণে খেলা করে একরাশ অনুতপ্ত মেশানো দৃষ্টি। ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি। এখন আবার নতুন করে চিনব, তাতে সমস্যা কোথায়? বিন্দু কপট রাগ দেখিয়ে বলল, বেশি ভাবওয়ালা মানুষের সঙ্গে আমি চলি না, কোথাও বলি না। মেহেদি মাথা ঝাঁকিয়ে বলে, তোর চলতে হবে না, আমি চালিয়ে নিব, কথাও বলতে হবে না। আমি বলবো তুই পাশে দাঁড়িয়ে শুধু শুনবি, ব্যাস। রুহি একটু বিরক্ত হয়ে বলে, তুই আবার কি শুরু করলি মেহেদি? আগের মতো আড্ডা দিচ্ছিস না, কথা বলছিস না, কেমন দূরে দূরে থাকিস? কেন? এক্সাম নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম বুঝলি। মেয়ে হয়ে জন্মেছিস তো, ছেলেদের কষ্ট বুঝবি কি করে? ফেল করলে বিয়ে দিয়ে দেবে স্বামী নিয়ে বিন্দাস করবি, খাবি, ঘুমাবি। আহ কি সুখ! ছেলে হয়ে হয়েছে যত জ্বালা। পরীক্ষায় ফেল আসলে আব্বু নিশ্চিত রিকশা ধরিয়ে দেবে। একবার ভাব, আমি যদি রিকশা চালাই তোর বান্ধবীকে আমার কাছে বিয়ে দেবে। ঘটনা কি বন্ধু? তুমি তো এত পড়া পাগলা নয়, হঠাৎ এত সিরিয়াস হলে যে? কাহিনী কি? রুহির কথা শুনে মেহেদি হাসল। লেখাপড়া করে প্রতিষ্ঠা না হলে সাজজাদ রেজা বিন্দুকে তার হাতে কেন তুলে দিবে? মেহেদির বাবার ইচ্ছা তার ছেলে পুলিশ অফিসার হবে। মেহেদি তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। সে কিছু বলতেই যাবে তার আগেই বিন্দু বলে উঠল, আজকে আমাদের সেখানে যাবার কথা ছিল, মনে আছে? চলো না গিয়ে দেখি। ব্যাগটা এনেছিস? রুহির কথায় বিন্দু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। তিন মেয়ের পদচারণা ধীরে ধীরে দূরে সরে যায়। মেহেদি দাঁড়িয়ে থাকে সেই দুপুরের রোদ্দুরে, কাঁধে ঝুলে থাকা ব্যাগ, মুখে একটুখানি হেরে যাওয়া ছেলেমানুষের অভিমান। রোদটা তার কপালে পড়ে ঝিলিক দেয়। দুপুর যেন ফিসফিসিয়ে বলে ওঠে, ভালোবাসা মানেই জয় নয়, অপেক্ষাও একটা সাহস। তপ্ত দুপুর মাথার নিয়ে ওরা আজ পঞ্চমবারের মতো সেই শপিং মলে আশ্রয়দারি। সেই ঘটনার পরের দিনই বিন্দু আর রুহি এসেছিল সেই দোকানে, তবে ফিরে গিয়েছিল আশাহত হয়ে। সেদিন যে লোকটা দোকানে ছিল তাকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। তারপরেও তিনবার এসেছে, ফলাফল শূন্য। বিন্দুর ভাবনার মাঝে একজন অর্ধবয়স্ক লোক আসলো দাঁড়ি। বলল, আপনারা আবার এসেছেন? রুহি আমতা আমতা করে বলল, আপনি তো জানেন আঙ্কেল, আমরা এক অজ্ঞাত ব্যক্তিকে খুঁজছি। সেদিন বলেছিলাম না সে আপনাদের সব থেকে এগুলো কিনেছে? আমরা শুধু তার পরিচয়টা বের করতে চাই। আপনার ছেলে কোথায় গিয়েছে? কবে আসবে? ভদ্রলোক বললেন, সে তো হজে গিয়েছে, আগামী মাসে আসবে। হতাশার নিঃশ্বাস টানে বিন্দু সহ সবাই। এবারও খুঁজে পেল না তাকে। বিন্দু জানতে চায়, খুব করে জানতে চায়, কে দিয়েছে তাকে এগুলো। বিন্দু হাতের শপিং ব্যাগ থেকে কানের দুলগুলো দেখিয়ে বলল, আচ্ছা আঙ্কেল, এখানে আনুমানিক কত টাকার গহনা হবে বলতে পারবেন? এই তুই কি এগুলো বেচে খাওয়ার চিন্তা করছিস? অবাক হয়ে বলে ওঠে বৃষ্টি। বিন্দু শুনেও ওর দিল না। এগুলো লোকটার আগে একবার দেখলেও অতটা খেয়াল করেনি। সে অর্নামেন্টসগুলো নেড়েচেড়ে সবগুলো দেখে বলে ওঠে, 5 লাখ টাকার তো হবেই। 5 লাখ! বিস্ময়ে মৃদু চেঁচিয়ে উঠল বিন্দু। বাকিদের চোখও ছানাবড়া। বিন্দুর চোয়াল ঝুলে হাত। তার মতো একটি মেয়েকে 5 লাখ টাকার অর্নামেন্টসকে দিবে? রুহি অবাক হয়ে বলে, আপনি শিওর 5 লাখ টাকা? লোকটা তৎক্ষণাৎ দৃঢ় গলায় বলে ওঠে, হ্যাঁ, এখানে এই দুল জোড়ার দামই হচ্ছে 3.5 লাখের মতো। এগুলো ডায়মন্ড। বৃষ্টি হতবুদ্ধি গলায় সুথাল। আচ্ছা, আপনাদের সিসিটিভি ফুটেজটা একটুখানি দেখাবেন প্লিজ। পুলিশ কেস ছাড়া সিসিটিভি ফুটেজ দেখানোর রাইট নাই। আপনারা এখন আসুন, গ্রাহকদের ঢোকার জায়গা দিন। লোকটা বিরক্ত হয়ে চলে গেল। বিরক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বারবার একটা জিনিস নিয়ে জ্বালাতন করলে সে তো বিরক্ত হবেই। হতাশ হলো বিন্দু। এবারেও খুঁজে পেল না সে অজ্ঞাত সেই ব্যক্তিটিকে। এতটা সময় নীরব দর্শকের মতোই দাঁড়িয়েছিল মেহেদি, যেন সে বোঝার চেষ্টায় আছে কিছু। আচ্ছা, সে ছাড়া এমন লাক্সারি অ্যামাউন্টকে ব্যয় করবে বিন্দুর পিছনে? ঝিরিঝিরি পাখির ডাকে সন্ধ্যা নামছে, যেন দূরে কেউ বাঁশির সুর বাজাচ্ছে।
টিম সূর্যটা ধীরে ধীরে ঘুরে পশ্চিম দিগন্তের দিকে। দিনের শেষ আলোটা কেমন যেন বুকের ভেতর কাঁপন তোলে, যেন কোনো অমর ডাক আসে সূর্যের হাত ধরে। এই যে রং বদলে যাওয়া আকাশ, এই যে কুয়াশার মতো আবছা আলো, সব কিছুতেই একটা অপূর্ণতা থাকে। তবুও কি মায়াবী, কি গভীর। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে, পাখিদের ডানা ঝাপটার শব্দ, হালকা বাতাসে পাতার শস্যর, সবটাই গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে রুহি। এই গধূলি বিকাল তার বড্ড পছন্দের। ছাদের রেলিংয়ের অপর কোণে ভর দিয়ে হাতের তালুতে গালদয় ঠেকিয়ে এক মনে পাখিদের নিরে ফেরা দেখছে রুহি। সঙ্গী ছাড়া প্রকৃতি বিলাস কিন্তু বড্ড পানসে রঙ্গনা। হঠাৎ কারো ফিসফিসানি শুনে হকচকিয়ে গেল মেয়েটি। মেয়েটির পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদি। আকস্মিক সাদিকে এত কাছে দেখে ভরকে গেল রুহি। সেই রাতে কথা মনে পড়তেই লজ্জা পেল বেশ। আস্তে করে সরে যেতে চাইল। সাদি ও ভদ্র ছানার ন্যায় সরে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে টান হয়ে দাঁড়াল। একই তোর গাল দুটো এমন লাল লাল দেখাচ্ছে কেন? তুই কি কোনোভাবে সেদিনের জন্য লজ্জা পাচ্ছিস? হাঁপানি রুগী। মেয়েটির গালদয়ে টেনে দিতে দিতে বলল সাদি। রুহির হাত গালে চলে গেল। লোকটা কি করে বুঝল যে সে লজ্জা পাচ্ছে? রুহি এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে কিছু বলবেই, তার আগেই সাদি বলে ওঠে। আরেহ, লজ্জা পাওয়ার কিছু নেই। ওটা তো আমার প্রেমিকাকে দিয়েছিলাম, তোকে না। ব্যাস, রুহির লাজ লজ্জা সব উড়াল দিল মহাকাশে। মেয়েটি কটমট করে বলল, অসভ্য অসাধু লোক, কোথায় আপনার সে প্রেমিকা? তাকে রেখে আমাকে চুমু কেন খেলেন? কথাটা বলেই ভ্যাবাচেকা খেল নিজেই। লজ্জায় আঁকড়ে ধরল তাকে। সাদি দুষ্টু হেসে একদম মেয়েটির গা ঘেঁষে দাঁড়ালো দাঁড়ি। চেহারায় রাগী ভাব টেনে বলল, চুমু আর চুম্মার পার্থক্য বুঝিস না গাধি। চুমু খেয়েছি কি হু, কি লজ্জা। কেন যে কথা বলল, নিজের গালে নিজেরই দুইটা দিতে ইচ্ছে করছে এখন। এলোমেলো দৃষ্টি ফেলে রুহি মিনমিন করে বলল, ওই একই তো হলো। আমাকে কেন দিবেন? আমি চুমু খেলে তোর অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়বে রে হাঁপানি রুগী। জবাব বন্ধ হয়েছিল, নিঃশ্বাস আটকে গিয়েছিল। এখন বল কিভাবে চুমু খেয়েছি তোকে? সাদির এমন কথা শুনে হতবাক রুহি। শান্তশিষ্ট ভদ্র সাদ ভাই কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে না। মেয়েটি লাজুক স্বরে বলল, আপনি তো এমন নন সাদ ভাই। এত নির্লজ্জ কবে থেকে হলেন? তুমি আছো বলেই। অচেনা বিকেলগুলো হঠাৎ করে চেনা লাগে। হঠাৎ থেমে যাওয়া হাওয়া যেন তোমারই নিঃশ্বাসের মতো শান্ত ও গভীর। তুমি আছো বলেই নির্জন দুপুরে ছায়ারা কথা বলে। রুহি অবাক হয়ে শুনে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির আবেগ মাখানো কণ্ঠে কবিতা। সাদিকে এত আবেগপ্রবণ হতে কখনো দেখেনি। এ যেন আগের সাদির সাথে আজকের সাদিকে খুঁজে পেল না সে। সাদি ওই নীল আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো মেয়েটির হতবুদ্ধি মুখশ্রীতে। কোমর ছুঁই সিল্কির চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বৈরী হাওয়ার তোড়ে। সাদি আর এক কদম এগিয়ে দাঁড়ায় রুহির কাছে। এলোমেলো হয়ে উড়ে যাওয়া চুলগুলো গুজে দিল মেয়েটির কানের গোড়ায়। বড্ড আদুরে মেয়েটি, দেখলেই ইচ্ছা করে ছুঁয়ে দিতে। কবে মেয়েটি প্রাপ্ত হবে, কবে পরিপূর্ণ করে সে পাবে? ক্রমশই অধৈর্য হয়ে পড়ছে যেন সে। সাদি রুহির চুল গুজে দিতে দিতেই বলে উঠল, তোমার চোখে দেখি আমি অদেখা এক নীল আকাশ, যেখানে স্বপ্ন পড়া। তুমি ছাড়া প্রেম, ওটা তো কেবল শব্দে জড়ানো সরা। সুমাইয়া যাওদা। রুহি চোখ বন্ধ করে নিল। সাদির এমন প্রেময় কবিতা খুব মনোযোগ দিয়ে শুনল। কেমন যেন একটা অনুভূতি হলো তার দেহ জুড়ে। কি নাম দিবে এই অনুভূতির? সাদি ভাই কি এমন কবিতা তাকে ডেডিকেটেড করে বলল? রুহির ঠোঁট কেঁপে উঠল কিছু বলার তাড়নায়। সাদি মুগ্ধ চোখে দেখছে তার ছোট্ট প্রিয়াকে। সাদির দৃষ্টি আটকে আছে রুহির তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠপুটে। কম্পিত বন্ধ চোখের পাতায়। সাদি মেয়েটির সদ্য উদিত অনুভূতিতে এক বালতি পানি ঢেলে মেয়েটির বন্ধ চোখের পাতায় ফু দিয়ে বলল, তুই এমন কাঁপাকাঁপি করছিস কেন ইডিয়ট? তুই কি ভেবেছিস এই কবিতা তোর জন্য? নয়, এটা আমি আমার পিচ্চি প্রিয়াকে ডেডিকেটেড করে বলেছি। ব্যাস, ফট করে চোখ মেলে তাকালো রুহি। এতক্ষণে ভালো লাগাটুকু যেন ডানা চাপটে উড়ে গেল। এত বড় অপমান! মেয়েটির রাগী কণ্ঠে বলল, আপনি আসলেই একটু বেশি বুঝেন, অসহ্য অসভ্য অসাধু পাগল লোক। কথাটা বলেই মেয়েটি ছুটে যায় ছাদ থেকে। রুহির প্রস্থান পানে তাকিয়ে শব্দ করে হেসে উঠল সাদি। সে ইচ্ছে করেই এখন থেকে তাড়িয়ে দিল মেয়েটিকে। মেয়েটি সামনে থাকলেই খালি ছোঁয়ার জন্য হাত নিঃফিস করে। মেয়েটিকে রাগাতেও তার বেশ লাগে। শান্তি পায় পিচ্ছি মেয়েটির রাগে লাল মুখটা দেখতে। চাঁদনি রাত বেশ ভালো লাগে বিন্দুর।
তার অনেক ইচ্ছা একদিন তার প্রিয় মানুষটির হাতে হাত রেখে জনমানবহীন নিস্তব্ধ সড়কের ফুটপাতে পিলপিল করে হাঁটবে। রিকশায় চড়ে শহর ঘুরে দেখবে। জীবনে কিছুই পায়নি সে, না কখনো শহর ঘুরে দেখেছে। ইচ্ছাগুলোকে তালা মেরে রেখেছে, কোনো একদিন প্রিয় পুরুষটির সাথে পূরণ করবে। আচ্ছা, আসবে কি এমন কেউ যে তাকে পাগলের মতো ভালোবাসবে? এমন কেউ আসবে যে তার ব্যথায় সেও ব্যথা অনুভব করবে। বিন্দু এমন একজনকে চায়, অর্থ না থাকুক, যার বুক ভরা ভালোবাসা আর সম্মান থাকবে তার জন্য। হঠাৎ গাড়ির আওয়াজে চমকে উঠল মেয়েটি। আকাশে আজ থালার ন্যায় মস্ত বড় একটা চাঁদ দেখা যাচ্ছে। নিস্তব্ধতায় আকস্মিক গাড়ির শব্দটা তীব্র শোনালো। চাঁদ দেখায় ধ্যানমগ্ন বিন্দুর ধ্যান ভঙ্গ হলো তৎক্ষণাৎ। রাত কয়টায় জানে না সে, তবে চারদিকে ছড়িয়ে পড়া অম্বরে তলিয়ে থাকা নিস্তব্ধতায় জানিয়ে দিচ্ছে রাত গভীর। ঘুমিয়ে পড়ছিল বিন্দু, আচমকা ঘুম ভেঙে গেল আর আসলো না। দিন ধরেই কেমন অদ্ভুত অস্থিরতায় ঘিরে রেখেছে তাকে। বেলকনির গ্রিল ধরে রাতের চাঁদ দেখছিল সে। গাড়ির শব্দ অনুসরণ করে তাকিয়ে রইল সেদিকে। চোখে তার কৌতূহল। এত রাতে কে এলো? গাড়িটি শেখ বাড়ির নয়, এটা চিনতে অসুবিধা হলো মতেও। কোনো সরকারি গাড়ির মতো লাগছে। গাড়ি থেকে নেমে এলো একজন কালো পোশাক পরা যুবক। সে গিয়ে পেছনের দরজা খুলতেই বেরিয়ে গেল অর্ণব বেরতেই যুবক লোকটা হাত কপালের ঠেকিয়ে স্যালুট জানালো। ললাটের ভাঁজ পড়ে বিন্দুর। এভাবে তো প্রশাসনের নিচু কর্মকর্তারা স্যালুট দেয় সিনিয়র অফিসারদের। হোয়াইট শার্ট, কালো জিন্স প্যান্ট, এক হাতে কোটখানার শৈল কাঁধে ঝুলিয়ে রাখা, অন্য হাতে গলায় চেপে থাকা টাই ঢিলেঢালা করতে করতেই বাড়ির সম্মুখে পা বাড়িয়েছে সে। বিন্দু অর্ণকে এত রাতে দেখে অবাক হলো। সেদিনের পর আর দেখা হয়নি। সে কেন সাদি মারি অন্য কাউকেই দেখতে পায়নি তাদের। শুনেছে কোনো জরুরি কাজে চলে গেছে, এতে অবশ্য মেয়েটির সুবিধাই হয়েছিল। সাদি তো বিকালেই আসলো, এই লোক এত রাতে কেন? বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। বিন্দু না চাইতেও রুম থেকে বেরিয়ে নিচের দিকে চলল। ঝুমার দুদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর। এখন কলিং বেল বেজে উঠলেই তাকে অসুস্থ শরীর নিয়ে উঠে আসতে হবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও দরজা খুলে দিতে এলো। দেখা যাবে সময় মতো দরজা না খোলায় এই রাত দুপুরে হাঁক ডাক ছুটতে থাকবে। অথচ বোকা মেয়েটি জানেই না, অর্ণব যত রাতেই আসুক কখনো কাউকে বিরক্ত করে না। অর্ণব যেই না চাবি দিয়ে দরজাটা খুলতে যাবে অমনি দরজাটা খুলে গেল। এমন ঘটনায় অবাক হলো অর্ণব। বিন্দুকে এত রাতে দরজা খুলতে দেখে হৃদয় কুঞ্চিত হলো। অর্ণব ভেতরে প্রবেশ করতেই বিন্দু দরজাখানা বন্ধ করে দেয়। অর্ণবকে চলে যেতে দেখে আমতা আমতা করে আন্ত মাথায় মিনমিনে গলায় বলল, খাবার দিব। যদিও ভদ্রতার খাতিরেই বলা। এত রাতে এসেছে নিশ্চয়ই না খাওয়া। না জিজ্ঞেস করলে কেমন দেখায় না। অর্ণব এক পলক শান্ত দৃষ্টিতে তাকালো মেয়েটির নত মুখশ্রীর দিকে, গম্ভীর গলায় সুথাল, না, কফি করে নিয়ে আয় রুমে। রুমের কথা শুনতাই আঁতকে উঠল বিন্দু। আবার রুমে? অসম্ভব। অর্ণব ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে কফি নিয়ে রুমে না আসলে তোর খবর আছে, চড়ুই পাখি। অর্ণর এমন তির্যক ধমক খেয়ে ভীত হয়ে পড়ে বিন্দু তড়িঘড়ি করে চপ্পল পায়ে ছুটে যায় কিচেনে। এখন মনে হচ্ছে দরজা না খুললেই ভালো হতো। হনুমান মুখ লোকটা সারা রাত বাহিরে মশার কামড় খেয়ে কাটিয়ে দিত। বিন্দু ঠিক 5 মিনিটের মধ্যেই কফি হাতে দাঁড়িয়ে রইল অর্ণর দরজার সামনে। যেই অভিজ্ঞতা হয়েছে তারপরেও কোন সাহসে ভেতরে প্রবেশ করবে? এতটাও সাহসী নয় বিন্দু। আচ্ছা, কফিটা দরজার সামনে রেখে গেলে কেমন হয়? এইভাবে দাঁড়িয়ে থাকলে গাছের মতো শিকড় গজাবে।